নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আশাপূর্ণা দেবীর একটি ছোট্ট সুন্দর গল্প শোলার ফুল আমরা সবাই শুনব। তাহলে শুরু করি আশাপূর্ণা দেবীর শোলার ফুল। মালাটায় হাত দিয়ে শিউরে হাত সরিয়ে নিলাম। শুকনো খড়খড়ে অদ্ভুত একটা রসশূন্যতা। মালাটা যেন প্রাণহীনতার আর রসহীনতার একটা কায়াময় রূপ, অথচ দূর থেকে ও রূপলাবণ্যে মুগ্ধ হয়েই এতখানিক এসেছি একটা মহিলা সমিতির শিল্প প্রদর্শনীতে। করবী বলেছিল, নিশ্চয়ই এসো, ওখানে আমার দেখা পাবে। আমি একটা মাটির পুতুলের স্টল খুলব। এসে দেখলাম করবী তখনও এসে উঠতে পারেনি, পরে আসবে হয়তো। ততক্ষণে স্টল আগলাচ্ছে ওরই ছোট বোন সুরভি। আমাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, আপনি এসেছেন শক্তিদা, ভালো হয়েছে। সমিতির মেয়েদের কাজ দেখুন। পুতুলগুলোর থেকে দু একটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখি কালীঘাটের বেনে পুতুলের মতো ঢিবি ঢিবি পুতুল, তেমনি ঢিবি ঢিবি ঘোড়া, গরু, বেড়াল ইত্যাদি। এসব নাকি আমাদের প্রাচীন শিল্পের অনুকৃতি। ভালো পরিকল্পনা, পুরনো ঐতিহ্যকে উদ্ধার করার চেষ্টা। একটা ঘোড়া তুলে নিয়ে বললাম, কত দাম এর? শুনতে আশা করেছিলাম 4 পয়সা। সুরভি অবজ্ঞা সুরে বলল, ঘোড়া? ওগুলো 2.5 টাকা করে। এই শিম্পাঞ্জি পেপারওয়েটগুলো হচ্ছে সবচেয়ে ভালো, 10 টাকার জোড়া। শুধু একটা বিক্রি হবে না। মনে মনে বললাম, একটাও বিক্রি হবে না। মুখে বলতে হলো, তাই কখনো হয়? জোড়া ভাঙতে আছে। অমন কাজটি করো না, শিম্পাঞ্জির অভিশাপ লাগবে যে। সুরভি তো হেসেই কুটি কুটি। মনে মনে বলি, হে ঐতিহ্য, হে মৃত্তিকা, তুমি কল্পনা স্বর্গেই বিরাজ করো। আমাদের ঘরের ছেলে মেয়েদের খেলার রাজ্যে অক্ষয় হোক প্লাস্টিক। সুরভি বলল, শক্তিদা, দিদি না আসা পর্যন্ত তো স্টল ছেড়ে যেতে পারবো না। তা না হলে আপনাকে আমি সব দেখিয়ে দিতাম। ততক্ষণ আপনি দেখুন না নিজেই একটু ঘুরে ঘুরে। বেচারি অবোধ কিশোরী ভেবেছে পথপ্রদর্শকের সেই গুরুদায়িত্বভার ওর দিদি ওকে দিয়ে নিশ্চিন্ত হতে পারবে। ভাবি, স্টল ছেড়ে ওঠার আশা তুমি ছেড়ে দাও সুরভি। তোমার দিদি অনেক বলে কয়ে নিমন্ত্রণ করেছে, তাই জন্যেই আমি এসেছি। বলি, আচ্ছা, তুমি নিজে কি কি করেছো পরে ভালো করে দেখতে হবে। ভাবি শালি বলে কথা, একটু পিঠ চাপড়ে রাখাই ভালো। প্রদর্শনীর মাঠের জমিটা কম নয়, খানিকটা তফাতে তফাতে এক একটা স্টল। কোনো বদান্য ব্যক্তির বদান্যতা আছে বোধহয় এর মধ্যে। খরচ তো কম হয় না এসব ব্যাপারে। ঘুরতে ঘুরতে শুধুই যে পা দুখানা ক্লান্ত হয়ে উঠল তা নয়, শিল্প নিদর্শনের একঘেয়েমি দেখতে দেখতে চোখ দুটোও যেন ক্লান্ত হয়ে পড়েছে। হাতের কাজের মধ্যে না আছে বিশেষ কোনো বৈচিত্র্য, না আছে নতুন কোনো উদ্ভাবন। সেই এমব্রয়ডারি আর পশমের প্যাটার্ন, সেই ন্যাকড়ার পুতুল আর কাগজ মণ্ডের খেলনা, সেই ওই আর কি। কোথাও চামড়ার গায়ে কারুকাজের নমুনা, কোথাও বা 4টি বাটিকের কাজের নমুনা। খেলনা, পুতুল, ভ্যানিটি ব্যাগ, কুশন, ওয়ার, পর্দা, টেবিল ক্লথ, এই পর্যন্ত। সেলাইয়ের রাজ্যে শুধু ফ্রক আর সেমিজ ব্লাউজ, কোট, প্যান্ট, শার্ট, পাঞ্জাবির বিন্দুমাত্র চিহ্ন নেই। যদিও স্টলটা কাটিংয়ের, সমিতিটা যে নির্ভেজাল নারী সমিতি তাতে আর সন্দেহ রইল না। নাকি পাঞ্জাবির বুক পকেট সেলাই করতে করতে পাছে দৈবাত কোনো নারী হৃদয় উদ্বেল হয়ে ওঠে, তাই এই সতর্কতা? প্রায় সব কিছুই শিশু আর নারীর চিত্তহরণকারী বাহুল্য প্রয়োজনের শৌখিন মাল। কাঁচ, পুঁতি, রংচঙে উজ্জ্বল সমারোহ। দেখতে দেখতে ভাবছি, নারী কেন এখনো নিজেকে শিশুর সমগোত্র করে রাখতে দ্বিধা করে না? কেন কিছুতেই আপন গণ্ডি অতিক্রম করার রুচি খুঁজে পায় না? কেন ত্যাগ করতে পারে না রঙের মোহ, বাইরের মোহ? আর শিল্পচর্চা মানেই কি শৌখিন শিল্পের চর্চা? জীবিকা হিসেবে গ্রহণ করার মতো প্রয়োজনীয় শিল্পকাজ শিক্ষার চর্চা কই? কোথাও তো দেখছি না। একটু কার্পেন্টারির নমুনা কোনো বিভাগে দেখলাম না। ছবি বাঁধানো হচ্ছে, কি ছাতা সারানো হচ্ছে, অথবা জুতো সেলাই হচ্ছে,
মেয়েরা পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, কেন হবে না দপ্তরি, ছুতোর, মুচি? কেন নেবে আসবে না কঠোর কর্মের ক্ষেত্রে? জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে নিজেকে ছড়িয়ে দিতে না পারলে বিস্তৃতি কোথায়, ব্যাপ্তি কোথায়? ফুলদানিতে সাজানো তোড়ার মতো গুটি কয়েক ব্যতিক্রম দিয়ে সমাজ জীবনের একটু শোভাবৃদ্ধি করা? অগ্রসর রাষ্ট্রের নিরপেক্ষ দৃষ্টির নমুনাস্বরূপ কয়েকটা চোখ ধাঁধানো দৃশ্য, এইতেই সব হবে? নিচের শিকড় যদি মাটির গভীরতায় না পৌঁছতে পারে, উপরের শাখায় ফুলের ঔজ্জ্বল্য কদিন স্থায়ী হবে? এই সব উচ্চাঙ্গের কথা ভাবতে ভাবতে এগোচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল দূরে একটা ছোট ছেলের হাতে এক গোছা রজনীগন্ধার মালা। দেখে চোখ জুড়িয়ে গেল। হাতের ইশারায় ডাকলাম ছেলেটাকে। চাকর বা দারোয়ান কারো ছেলে বোধ হয়, এক্সিবিশনের এলাকায় ঢুকে কিছু রোজগার করে নিতে চায় আর কি। ছেলেটা কাছে আসতেই প্রশ্ন করলাম, মালা কত করে রে? ছেলেটা গোছার মধ্যে থেকে এক গাছা আলাদা করতে করতে বলল, 2 আনা। বাতাসের চেয়ে দ্রুতগতি চিন্তা। ভাবলাম ভালোই হলো, সস্তায় কিস্তিমাত করা যাবে। করবীর কবরীতে জড়িয়ে দিয়ে বলবো, এই আমার আজকের উপহার। ফুল জিনিসটার মূল্যর দিক থেকে যতই কমতি থাক, উপহারের রাজ্যে তো অমূল্য। অন্তত ফুলের মালা উপহার পেয়ে কেউ তার আর্থিক মূল্যের হিসেব করে ঠোঁট বাঁকিয়ে হাসতে সাহস করবে না। কটা দেব বাবু? বলে ছেলেটা এক গাছা মালা এগিয়ে ধরল, আর আমি হাত বাড়িয়ে সেটা ধরতে গিয়েই শিউরে হাত সরিয়ে নিলাম। শুকনো খড়খড়ে, যেন একটা মৃত্যু স্পর্শ। আর ওজন বলে কিছু নেই। বললাম, কিসের মালা রে? আজ্ঞে বাবু, শোলার মালা। শোলার? ও তাই বটে, তাই এত হালকা। বস্তু যে কত অসার হতে পারে শোলা বোধ করি তার একটি শ্রেষ্ঠ নিদর্শন। কিন্তু শোলার ফুলকে সত্যি ফুল ভেবে ভুল করার লজ্জা ঢাকতে ছেলেটাকে অকারণ ধমক দিয়ে বলি, 2 আনায় একটা নাকি, নাকি 2 আনা জোড়া? ঠিক করে বলতো। ভেবেছিলাম বুঝি মুখ ঘুরিয়ে চলে যাবে, তা গেল না। করুণ বচনে বলল, আজ্ঞে বাবু, কাজটা দেখুন, কি ফাইন কাজ। কথাটা মিথ্যে বলেনি। আশ্চর্য রকমের নিখুঁত হাত না পড়লে ধরবার উপায় নেই যে এটা সত্যি ফুল নয়, অথচ সে পক্ষে কি মারাত্মক রকমের সস্তা। কতটা পরিশ্রমের কতটুকু মূল্য। বললাম, আচ্ছা তা যেন হলো, কিন্তু সুগন্ধ বার হচ্ছে কিসের রে? ছেলেটা আকর্ণ বিশ্রান্ত হাসি হেসে উত্তর দিল, সেন্ট লাগিয়েছি বাবু। তৈরি করেছে কে? আজ্ঞে আমার ঠাকুরদা। বুড়ো হয়েছে, নড়ে চড়ে কাজ করতে তো পারে না, নাকে চশমা লাগিয়ে ঘরে বসে ফুল তৈরি করে। প্রীতিমের কাজ। চাঁদমালা, বিয়ের টোপর, মালা নেবেন না বাবু? ক্ষণপূর্বের বিরূপতা স্মরণ করে বলি, না, ও ও মালা দিয়ে আর কি হবে। দূর থেকে ভাবলাম সত্যি মালা বেচছিস, তাই ডাকলাম। শোলার মালা? দূর, ও লাগবে না। তা হোক না বাবু, নিন না, ঘর সাজাবেন। ছেলেটার কণ্ঠে কাতর মিনতির সুর। কি একটা মনে হলো আমার। পকেট থেকে একটা সিকি বার করে বললাম, মালা থাক, তুই এইটা নে। ভেবেছিলাম আর একবার সেই আকর্ণ বিশ্রান্ত হাসির আমদানি হবে, কিন্তু ধারণা বদলালো। ছেলেটা কেমন যেন রুষ্টভাবে বলল, কেন? নে না। শুধু শুধু টাকা কেন নেব আপনার থেকে? আহা, মনে কর না যে আমি একজোড়া মালা নিলাম তোর থেকে। আপনি নিলেন না, তবু আমি মনে করব? আরে বুঝতে পারছিস না। হঠাৎ পেছন থেকে করবীর উচ্ছল কণ্ঠ বেজে ওঠে। বুঝতে পারবে কি করে? তোমার কথা বোঝা কি ওর কর্ম? বাহ, কি চমৎকার মালাগুলো! কত করে দিচ্ছিস রে? আজ্ঞে দিদি, 2 আনা। 2 আনা? আচ্ছা, 2টো দে। চট করে ভ্যানিটি ব্যাগটি খুলতে উদ্যত হয় করবী। আমি তাড়াতাড়ি হাতের সিকিটা ছেলেটার হাতে দিয়ে করবীর উদ্দেশ্যে বলি, অধমের সিকিটা ধার্য হোক না ম্যাডাম। করবী কৌতুকের হাসি হেসে রহস্যময় ব্যঞ্জনায় বলে ওঠে, শুধু সিকিটা? আমি তো ভাবছিলাম পুরোপুরি 16 আনাই ধার্য হবে। তা ঠিক। কি করছিলে? মালা কিনছিলে? ছেলেটা কেমন যেন অভিযোগের ভঙ্গিতে বলে, কিনছিল না বাবু,
শুধু শুধু দাম দিতে চাইছিল। শুনে করবী হেসে গড়িয়ে পড়ল। কিনছিল না? দাম দিতে চাইছিল? বলিস কি? জ্ঞান হয়ে অবধি অনেক এরকম কথা শুনে আসছি, এমন অদ্ভুত কথা তো কখনো শুনিনি। বললাম, অদ্ভুত আর কি, কেই বা কিনে মূল্য দেয়। কেউ কিনে মূল্য দেয় আর কেউ বিনা কিনে মূল্য দেয়। আমি তো জগতের রীতি মেনেই চলছি, কারণ এই তো জগতের রীতি। ততক্ষণে করবী একগাছা মালা খোঁপায় জড়িয়ে নিয়েছে। আমরা দুজনে পায়ে পায়ে এগোতে থাকি। বললাম, তুমি তো ওই মালাটাতে হাত দিয়ে চমকে উঠলে না করবী? করবী বলে, চমকাবো? কেন চমকে উঠব? আমি কিন্তু হাত দিয়ে শিউরে উঠেছিলাম। সে আবার কি? কেন শিউরে উঠেছিলে? সুকুমার স্নিগ্ধ সরোজ ভেবে হাত দিতে গিয়ে দেখলাম শুকনো খসখসে নিষ্প্রাণ একটা মালা। ও মা, কি কাণ্ড! সত্যি সত্যি তুমি ফুল ভেবেছিলে নাকি এগুলোকে? ভেবেছিলাম তো। করবী বাঁধন ছাড়া হাসি হেসে ওঠে। সাধে কি আর তোমাকে বলি, পুরুষজাতটা একেবারে নিরেট। কি করে বুঝবো বলো? হঠাৎ দেখলে ধরার জো নেই যে। হুবহু রজনীগন্ধা। আশ্চর্য শিল্প বটে তো। তুমি একটি আশ্চর্য বোকা। দেখনি নাকি কখনো? হয়তো দেখেছি, আসল নকল ধরতে পারিনি, ভুলই করে এসেছি। কিন্তু দোহাই তোমার করবী, তোমার করবীতে এই নিষ্প্রাণ জিনিসটা লাগিও না। তার মানে? কেন লাগাবো না? তোমার তোমার চুলে নকল ফুল আমার যে সহ্য হচ্ছে না। করবী হঠাৎ মুখটা ঘুরিয়ে দাঁড়ালো, একটু যেন অবাক হলো, ভুরু বাঁকিয়ে প্রশ্ন করল, হঠাৎ আজ এ কথা বলছো যে? কতদিনই তো লাগাই আমি। শোলার ফুল লাগিয়েছ তুমি? আহা, শোলার বা প্লাস্টিক? কোণের ওই ফটো স্টুডিওর পাশে দোকানটার ঝুলিতে ঝুলিয়ে রাখে, দেখনি কোনো দিন? অবিকল বেলফুলের মালার মতো সাদা প্লাস্টিকের মালা। খোঁপায় দেবার জন্যই তো তৈরি ওগুলো। একটা কিনে রাখলে রোজ রোজ খরচা করতে হয় না, ফুলের মালার কাজ করে। চুপ করে গেলাম আমি। কোন লজ্জায় আর বলি, করবী, আমি এমনই নিরেট যে তোমার খোঁপায় জড়ানো ওই মালার কৃত্রিমতা আমি কোনোদিনই ধরতে পারিনি। মাঝে মাঝে যখনই তোমাকে ওই বিশেষ প্রসাধনটি করতে দেখেছি, এইভাবে পুলকিত হয়েছি যে আমার রুচির সঙ্গে তোমার রুচির মিল আছে। মেয়েদের রূপসজ্জার প্রসাধনে ফুল জিনিসটা যেন অপরিহার্য মনে হয় আমার। হাতের মালাটা নাড়াচাড়া করতে করতে করবী বলে, এটা সুরভির জন্যে কিনলাম। তবুও চুপ করেই হাঁটতে থাকি। একটু চলেই ও বলল, এমন ঠান্ডা মেরে গেলে কেন? কথা বলছো না যে? সামলে নিলাম নিজেকে। হেসে বললাম, কি হবে? শুনে সখী বাইরের কথা? ও, কবিত্ব! ওই ভিড়ের মধ্যে কি আর অন্তরের কথার অবকাশ আছে? ভিড়ের মধ্যেই তো সব থেকে নির্জনতা, কারো সন্দেহ দৃষ্টি পড়ে না। তা বটে, নেহাত মন্দ ভিড় হয়নি, কি বলো? উফ, এই এক্সিবিশনের জন্যে কম খাটতে হয়েছে। চলো না, তোমাকে সবটা দেখাই। সব দেখা হয়ে গেছে করবী। হয়ে গেছে? কতক্ষণ এসেছো তুমি? অনেকক্ষণ। 6টায় আসতে বলেছিলে যে তুমি। করবী আফসোসে সুরে বলে, তা ঠিক, আমারই যে ভীষণ দেরি হয়ে গেল। আচ্ছা, এসো একটু চা খাওয়াই তোমায়। বললাম, সুরভি কিন্তু আমার আশাপত্রে বসে আছে। ও, তাই তো? বেশ, ওকে ওকে একবার বলে আসি। পুতুলগুলো দেখেছ? হ্যাঁ, পুতুল গিন্নি, শিম্পাঞ্জি দম্পতি, ষষ্ঠীর বেড়াল, সত্যপীরের ঘোড়া সব দেখেছি। করবী আবার হেসে ওঠে। এত কথা জোগায় তোমার সত্যি। কি ফাইন হয়েছে বলো দেখি। ভারতীয় শিল্পের পুনরুদ্ধার করা হচ্ছে, বুঝলে মশাই? ঠিক সেকেলে পুতুলের মতো হয়নি বলো? কিছু কিছু ডাইস আমি করে দিয়েছি। কথা কইতে কইতে এসে পড়লাম এদিকে, কিন্তু ভারী কুণ্ঠিত লাগছে। এখানে এসে মনে হচ্ছে যেন অনধিকার প্রবেশ করেছি। রাজ্যটা একেবারে প্রমিলার। পুরুষের সংখ্যা বিরল বললেই চলে। একটি পুরুষ তো 10টি নারী ও শিশু। বললাম, পালাই করবী, বড় অস্বস্তি লাগছে। অস্বস্তি? কেন? করবী যেন
আবার শখে হেসে উঠল। এত কৌশল করে তোমাকে আনলাম, গার্জেনদের তীক্ষ্ণ দৃষ্টির বাইরে বেশ কিছুক্ষণ গল্প করার সুযোগ পাবো বলে, আর তোমার অস্বস্তি হচ্ছে? মানে কি জানো, বড্ড মহিলা সমাগম হচ্ছে এখানে। পুরুষ হিসেবে তাই হচ্ছে, তার কি, পুরুষের প্রবেশ নিষেধ নেই তো, তখন ভয়টা কি? ভয় কে বলল? অস্বস্তি হচ্ছে। তা অস্বস্তি মানেই ভয়। আমার সমস্ত বান্ধবীরা উৎসুক হয়ে রয়েছে তোমাকে দেখবে বলে, আর তুমি পালাবে? দাঁড়াও, পালাতে দিচ্ছি যেন আমি তোমায়। আমাকে দেখবে? কি সর্বনাশ! বলো কি, সবাইকে বলে রেখেছো নাকি? করবী পরম আত্মস্থভাবে বলে, নিশ্চয়ই বলবো না। কি নিধিটি আবিষ্কার করেছি আমি, দেখাবো না ওদের? গম্ভীর হয়ে গিয়ে বলি, দেখতে টিকিট ধার্য করেছো বোধ হয়। অতটা নয়, হাসতে থাকে করবী। শুধু শুধু কৌতূহল মিটিয়ে দেওয়া আর ওদের একটু ঈর্ষা বৃদ্ধি করা। কথায় কথায় এসে পড়লাম সুরভির সামনে, আর দিদিকে দেখেই সুরভি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, দিদি, ভীষণ একটা দাও মারা গেছে। কি ব্যাপার? সহাস্য প্রশ্ন করে দিদি। একজন মেম ঘোরাঘুরি করছিল, দেখেছিস তুই? না তো, দেখিনি। কেন, তাকে কিছু গছাতে পেরেছিস বুঝি? সুরভি মাথা দুলিয়ে বলে, হুঁ, শুধু গোছানো না। হি হি হি, হেসেই মরছিস যে। আরে বলবি তো কি হলো? সে এসে তো পুতুল দেখে একেবারে মোহিত, বলে এই হচ্ছে আসল ইন্ডিয়ান আর্ট। আমিও লম্বা এক জোরালো লেকচার ঝাড়লাম ভারতীয় শিল্প ও সংস্কৃতির ব্যাখ্যা করে। শুনে তো বেদম খুশি, শিগগির দেশে ফিরবে, তাই খাঁটি ভারতীয় শিল্পের নমুনা কিছু সংগ্রহ করে নিয়ে যেতে চায়। এগুলি আবার আমাদের মেয়েদের হাতের কাজ শুনে মূর্ছা যায় আর কি। করবী ওর বক্তৃতায় বাধা দিয়ে বলে ওঠে, আরে বাবা, কিনলো কিছু? দিদি, কিনলো মানে অনেক কিছু। 2 জোড়া পেপার ওয়েট, 4টে ঘোড়া, 2টো সাঁওতালি পুতুল, একটা ঘট, একটা সরা। উজ্জ্বল দেখায় সুরভির চোখ, আরও উজ্জ্বল দেখায় তার দিদির। ভালো ভালো, তুই তো তাহলে অনেক কাজে গিয়ে ফেলেছিস। দেখেছ সুরভির ক্যাপাসিটি? আমি বিমুগ্ধ হয়ে 2 বোনের সদালাপ শুনছিলাম। করবীর কথায় সচকিত হয়ে হেসে উঠলাম। তা তো দেখছি, ঝোপ বুঝে কোপ মেরেছে। তবু তো আসল বাহাদুরির খবর শোনোনি এখনো। আর একপালা? হিহি করে হেসে নিয়ে সুরভি দম খেয়ে বলে, কত দামে বেচেছি বলো তো দিদি? আমি কিছু বলার আগে করবী উগ্র কৌতূহলে বলে, কত রে, কত? সুরভি উৎফুল্ল মুখে কথায় বলে, হাসির রেশ তখনও ওর মুখে মিলিয়ে যায়নি। ঘট আর সরা 5 টাকা, সাঁওতালি পুতুল 3 টাকা, সেই হিসেবে 3 চারে 12 টাকা, ঘোড়াগুলো 4 টাকা করে, আর পেপার ওয়েটগুলো। আরও এক উচ্ছ্বাস হাসি তার মুখে বেরিয়ে এলো। উচ্চারণ করে সুরভি বলে, 20 টাকা করে জোড়া। করবী বিস্ময়ে আনন্দে উচ্চারণ করে, হ্যাঁ, কি বলিস? সুরভি দিদির সুরের অনুকরণে বলে, হ্যাঁ, বিশ্বাস না হয় দেখ। ভ্যানিটি ব্যাগ খুলে এক গোছা নোট দেখায় সুরভি। করবী খপ করে নোট কখানা ওর হাত থেকে কেড়ে নিয়ে একবার গুনে নিজের ভ্যানিটি ব্যাগে পুরে বলে, বোকার মতো সমিতিকে আর সবটা দেবার দরকার নেই, তুই ওদের হিসেবটা ঠিক বুঝিয়ে মেমো করে রেখে দে। আর এই নে তোর পুরস্কার। নিজের হাতে জড়ানো শোলার মালাটা করবী পরম যত্নে তার বোনের গলায় পরিয়ে দিল। আরে বাস, এটা কোথায় পেলে? বেশ তো, বেশ বলেই তো দেখে নিয়ে এলাম রে। তা তোর একখানা জয়মালা পাওয়াই তো উচিত। কি বলিস তুই? আমার দিকে তাকিয়ে বলল, কি বলো তুমি, উচিত ছিল না? মৃদু হেসে বললাম, নিশ্চয়ই উচিত ছিল, উপযুক্ত পুরস্কার হাতে হাতেই পেয়েছে। কিন্তু আমি এবার পালাই করবী। আহ, কি খালি পালাই পালাই করছো? বললাম যে চা খাওয়াবো আমি। মোটে ইচ্ছে করছে না করবী। তোমার চা খেতে ইচ্ছে করছে না? এই যে ভূতের মুখে রাম নাম। চলো তো সুরভি, তুই আর একটুখানি কাজ করে নে এখানে। আমাকে প্রায় ঠেলতে ঠেলতেই নিয়ে চলল করবী। চায়ের স্টলকে দিয়েছে জানো,
আমাদের মালতীদি, মজাটা দেখবে না? আর মজা দেখার দরকার নেই, কত কী তো দেখলাম। করবী দাঁড়িয়ে পড়ে বলল, তোমার কি হলো বলো তো? তরুণীর অরণ্যে এসে দিশেহারা হয়ে নতুন কারো প্রেমে পড়লে না তো? কি জানি, তেমন কিছু তো মনে পড়ছে না। বোধহয় মাথা ধরেছে। মাই গড, মাথা ধরেছে আর চা ছেড়ে পালাচ্ছ? চা তো মাথা ধরার মহৌষধ। আমার বান্ধবীরা হাঁ করে আছে তোমাকে দেখবার জন্যে। তুমি পালালে আমাকে অপদস্থ হবার আর কি কিছু বাকি থাকবে? ওরা বললে ৮ ঘন্টা আটকে রাখতে পারলি না, তবে সারা জীবন আটকে রাখবি কি করে? তখন কি উত্তর দেব? তা বটে, এত দূর তো ভেবে দেখিনি। করবীর মুখ রক্ষা করতে অগত্যা চায়ের দোকানে গিয়েও বসতে হয়। শুধু বসতেই হয় না, চা খেতেও হয়, ডালমুট খেতে হয়। করবীর সহপাঠিনীদের অনেক মুখের প্রশ্নের উত্তর দিতে হয়, অনেক বোকা বোকা রসিকতার অত্যাচার সহ্য করতে হয়। অবশেষে ছুটি মেলে। আমার উপর যে করবীর কতটা আধিপত্য আছে সেটা বোঝাতে কিছুমাত্র ত্রুটি করে না করবী। শেষ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে গেট অবধি পৌঁছে দিয়ে গেল। পথে বেরিয়ে ইচ্ছে হলো খানিকটা হাঁটি। চট করে আর ট্রামবাসের কবলে আত্মসমর্পণ করতে মন চাইল না। রাত নেহাত মন্দ হয়নি, পথচারীর সংখ্যা কিছুটা হালকা হয়ে এসেছে। ঠান্ডা হাওয়া গায়ে লাগিয়ে হাঁটতে বেশ লাগছিল। চলছি, হঠাৎ কোথা থেকে এক ঝলক সুবাস বাতাস ছড়িয়ে গেল। আমার সঙ্গে সঙ্গে কানের কাছে এক প্রচণ্ড হাঁক পড়ল, ফুল চাই, ফুল, বেল ফুল, মল্লিকা ফুল, রজনীগন্ধা ফুল, ফুল চাই, ফুল। পাশের রাস্তা থেকে আচমকা বেরিয়ে আসছে ছেলেটা। আবার রজনীগন্ধা? বিধাতার কৌতুক নাকি? মালা নেবেন বাবু? ভালো মালা আছে। দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করলাম, সত্যি ফুলের? আজ্ঞে কি বলছেন বাবু? কিছু না, মালার দরকার নেই তাই বলছি। তাড়াতাড়ি পা চালাই, পাছে লোকটা আবার অনুরোধ করার সুযোগ পায়। আতঙ্ক হয়ে গেছে, ফুলেই আতঙ্ক হয়ে গেছে। কে জানে, যদি হাত দিয়ে শিউরে উঠতে হয়, যদি দেখি পাপড়িগুলো আশ্চর্য রকমের রসহীন আর গন্ধটা সেন্টের। শেষ হলো আশাপূর্ণা দেবীর ছোট গল্প শোলার মালা। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন। আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল, রাখবেন তো? সবাই খুব ভালো থাকুন। পরের গল্প নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ির মধ্যে। নমস্কার।